আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব ৪১। মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানভীরের দুচোখ সরু হয়ে আসে, ভ্রুজোড়ার মাঝে কয়েক স্তর ভাঁজ হয়ে গেছে, চোখে শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর অত্যন্ত গুরুতর কণ্ঠে প্রশ্ন করল, কে? মেঘ স্বাভাবিকভাবেই মজার ছলে উত্তর দেয়, তামিম। সহসা তানভীর ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেইটের দিকে তাকায়। তানভীরের দৃষ্টি অবিরত তামিমকে খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যা আর মেঘ কথা বলে চলে আসলেও তামিম সেখানেই দাঁড়িয়ে পড়েছিল। এইভাবে বন্যা রিজেক্ট করে দিবে এটা সে কোনো ক্রমেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নিবে, কিন্তু না। মিনহাজ তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত। তানভীর গলা খাকারি দিয়ে ঢোক গিলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতেই মূলত এমনটা করা। রক্তচক্ষু ঢাকতে পকেটে রাখা সানগ্লাস চোখে দিয়ে বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে। বাহিরে শান্ত থাকলেও তার মনে ঝড় চলছে। এই ঝড় প্রবল রাগের কারণে সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটো ছেলে বন্ধু হয়েছে। কয়েক মাসের বন্ধুত্বেই তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবার রাগে বন্যার নাক ফুলে উঠছে। তানভীর গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বস, আমি আসছি। মেঘ গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করল, কোথায় যাবে ভাইয়া? কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকল। ৫ মিনিটের মধ্যেই ফিরে এসেছে। চোখে এখনও সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনের দিকে ছুঁড়ে ফেলে গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ না দেখা গেলেও মুখবিবরে আটকে রাখা নিঃশ্বাসের কারণ গাল দুটো অনেক বেশি গুলুমুলু দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ এতটা সিরিয়াসলি নেয়নি, বরং খুব মজা পেয়েছিল। কিন্তু বন্যাকে সে এভাবে মুড অফ করে থাকতে দিবে না। তাই রাজ্যের যত আজবগুজি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছে। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের আজবগুজি গল্পের কাছে হার মেনে নিয়েছে। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে, সেই সাথে মেঘও হাসছে। তানভীর গাড়ির সামনে মিররের দিকে তাকিয়ে দুজনের স্বতঃস্ফূর্ত হাসি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানল। দুই বান্ধবীর হাসি থামার নামই নেই। আজ যে ড্রাইভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে, এদিকে মেঘের কোনো হুঁশ নেই। আচমকা বন্যার নজর মিররে পড়তেই আটকে ওঠে মেঘের হাত চেপে ধরে। শেষ। তানভীরের গুরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবীর হাসি গায়েব। চোখে চোখে ইশারায় কথা বলছে। তখনই তানভীরের ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চড়ে বসে। বিড়বিড় করে বন্যাকে বলে, এই যে হিটলার কল দিয়া লাইছে। তানভীরের গুরুগম্ভীর কণ্ঠের জবাব, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার অমনি তানভীর লাউডস্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরেছে। দু একটা কথার জবাব দিল কি না তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি, তুমি কি সেগুলো দেখোনি? আবিরের উত্তর শোনা গেল না। তানভীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো, রাখছি। বন্যা আর মেঘ দুজনেই মুখ চাওয়াচাই করল। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকল। মেঘদের বসিয়ে তানভীর সোজা ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে বসে। সেই ভার্সিটির সামনে সানগ্লাস পরেছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকিয়েই ভয় পেয়ে যায়। করুণ স্বরে আর্তনাদ করে ওঠে, ভাইয়া তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানভীরের চোখের প্রতিটি শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। তা দেখে বন্যাও ভয় পেয়ে গেছে। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানভীরও অন্যদিকে তাকিয়েছে, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করেই যাচ্ছে, তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠেছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বোনের অবিরাম প্রশ্নের উত্তরে তানভীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি হয়তো তার জন্য।
মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভ্রু যুগল কুঁচকে আছে। সে আবিরের রাগান্বিত চোখও দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয়? আমায় ব্যাককল পাইছো? ভালো করে তাকাও তো দেখি। তানভীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেংচি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করব না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর তোমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরা কেন, এই সব কিছু চিকিৎসা ভাবি করবে। তানভীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ, ডাক্তার মেয়ের বাপেরা তো আমায় মেয়ে দেওয়ার জন্য বসে আছে। পাকনামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানভীর কথা বলতে বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণ যাবৎ অনেক কষ্টে সে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করল, হাসছিস কেন? তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবলাম। তোর ভাইয়ের যে রাগ আর তেজ, কোন মহিয়সীর কপাল যে পড়বে আল্লাহই ভালো জানেন। ভাবি সকাল সন্ধ্যা হাসপাতালে ভর্তি থাকবে। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তোরে বলছে। আমার ভাই যতটা রাগী তার থেকেও কয়েক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগী আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালেই ভর্তি থাকতে হতো, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমায় একটা থাপ্পড়ও দেয়নি। বন্যা ঠাট্টার স্বরে বলল, আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কয়দিন মার খাইছিস? সত্যি বলছি, একদিনও না। এর মধ্যে তানভীর চলে এসেছে। ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানভীরের দিকে এগিয়ে দিয়েছে। তানভীর খাবে না। মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করে হলেও 4 থেকে 5 বার ফোনে কথা বলার জন্য উঠে গিয়েছে। যতবার এসে বসেছে ততবার মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানভীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যা জোড়াজুড়িতে তানভীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখমণ্ডলে। মেয়েটা আহামরি সুন্দরী নয়, তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকেই মেয়েটাকে দেখছে তানভীর, কিন্তু কখনো ওইভাবে চোখ মুখ খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে। রাত বিরতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলেও ঠিকমতো তাকাতে পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে যায়। মেয়েটার অস্বস্তি দেখে তানভীরও আর তাকাতে পারে না। সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখের আড়াল হলেই বুকের ভেতর ছটফটানি শুরু হয়ে যায়। সেই ছটফটানি বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘ সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলায় ব্যস্ত। এই সুযোগে তানভীর মুগ্ধ আঁখিতে বন্যাকে দেখে যাচ্ছে। আচমকা তানভীরের দু ঠোঁটের এক কোণ কিঞ্চিত প্রশস্ত হয়। ফোন হাতে নিয়েই ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার ক্ষয়ষ্ণু হৃদয়ের মায়াময় প্রশান্তি। ওদের খাওয়া শেষ অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানভীর তার কথা কানেই তুলছে না। বন্যার বাসা থেকে কল আসছে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানভীর হুঙ্কার দিয়ে ওঠে, এই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়। সেই সাথে হৃদস্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে। নিঃশব্দে শ্বাস ছাড়ল। এমনভাবে সে কখনোই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখ অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলল, আমি যখন নিয়ে আসছি বাসা পর্যন্ত আমিই দিয়ে আসব। বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইমার্জেন্সি বাসায় যাওয়া প্রয়োজন। কেন? বাসায় যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। আমি একা। তানভীর গাড়ির চাবির রিংসহ হাতটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে গেছে।
সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের গাড়ি নিয়ে স্টার্ট দিল তানভীর। কিছু দূর যাওয়ার পর থেকেই তীব্র যানজট। তানভীর স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠছে। রাগ কন্ট্রোল করতে পারছে না, আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার ওপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান এতবার ডাকলেন, কত করে প্রশ্ন করলেন, কিন্তু তানভীর নিরুত্তরে বেরিয়ে গেছে। ঘণ্টা খানেকের মধ্যেই তানভীর আবিরের অফিসে এসেছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে। আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের অপর পাশে টেবিলের পাশে দুহাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানভীর পুনরায় বলা শুরু করে, দুদিন হয়নি ঢাকায় এসে মানুষের পাখনা গজিয়ে গিয়েছে। পাখনা দুইটা আজই পুড়িয়ে দিতাম। ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে? তার বুকটা চিরে হৃৎপিণ্ডটা মেপে দেখার অতীব ইচ্ছে আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, বস। আমি এখানে বসতে আসিনি। তুমি মারার জন্য নিষেধ কেন করেছ? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিএসকে ডাকল। পিএস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিতে বলো, সাথে কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির পুনরায় ডাকল, শোনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমি দিয়ে যেও। নাস্তার সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে এসো। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে এসেছে। কাগজ ফুলের মালা দিলে তো মানসম্মান থাকবে না। জি আচ্ছা ভাইয়া, বলে পিএস চলে গেছে। তানভীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। পিএস বের হতেই তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবির সেসবে পাত্তা না দিয়েই ল্যাপটপে কাজ করছে আর মিটিমিটি হাসছে। তাদের দু ভাইয়ের দুরকম সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের উপর রাগ উঠলেই সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়েই তবে শান্ত হয়। আর পরিবার বা প্রিয়তমার উপর রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায়। কখনো দেয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে, কখনো বা শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানভীরের স্বভাব উল্টো। মারপিটে তার তেমন কোনো আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ার জন্য অনেকবার অনেককেই হালকা পাতলা মার দিতে হয়েছে। তবে খুব বেশি রাগ উঠলে তানভীর প্রচুর চিল্লায়, যা মুখে আসে তাই বলতে থাকে, কাউকে পরোয়া করে না। তার কথা লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠেছে মানেই সে চিল্লাবেই। এই স্বভাব অনেকটা মেঘেরও আছে। বুঝুক আর না বুঝুক চিৎকার করে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলবে। পুরো 10 মিনিট তানভীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করেছে, অথচ আবির নীরব শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানভীরের রাগ উঠেছে মূলত তামিমের ওপর। এই রাগ আরও 2 থেকে 3 মাস আগে থেকেই। আবিরকে সে বেশ কয়েকবার ওয়ার্ন করেছে, মারতেও চেয়েছে, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা বলেই হোক আর মেরেই হোক বিষয়টা সমাধান করে ফেললে আজ এই দিন দেখতে হতো না। অথচ আজও আবির নীরব। ছেলেকে কিছু বলতেও নিষেধ করছে। এই রাগেই তানভীর উল্টাপাল্টা চিল্লাচ্ছে। আবির তার কথায় মনোযোগ দিচ্ছে না দেখে তানভীর হুট করে আবিরের ল্যাপটপ অফ করে দিয়েছে। আবির ভ্রু কুঁচকে বলে, কাজটা শেষ করতে তো দিতি। তানভীরের রাগ 3 গুণ বেড়ে গেছে। হুঙ্কার দিয়ে বলল, কোনো কাজ করতে হবে না, তুমি আমার বিষয় সমাধান করে তারপর যা ইচ্ছে করবা। এক পর্যায়ে তানভীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গেছে। রাকিব নিজের রুমে থাকায় সে এই ঘটনার কিছুই শোনেনি। 2-1 জন বাধ্য হয়ে শেষমেশ রাকিবকে জানিয়েছে। রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে। তানভীরের কথার জবাবে আবির হেসে বলে, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করেছেন, অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে একটু বসুন।
কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন, ঠিক আছে? টেবিলের ওপর থেকে একটা কাঠের বক্স দেয়ালে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলে, কিচ্ছু ঠিক নেই, আর তুমিও ঠিক নেই। ছুঁড়ে ফেলা বক্সটা দেয়ালে লেগে ফেরত আসে। এমন সময় রাকিব রুমে ঢোকে। তৎক্ষণাৎ না সরলে বক্সটা রাকিবের মাথায় লাগতো। রাকিব আঁতকে উঠে বলে, তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করেছিস নাকি? কি হয়েছে তানভীর? তানভীর ভারী কণ্ঠে বলে, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না। এই আবিরকে আমি চিনি না। কেন, কি হয়েছে? তানভীর পুনরায় বলল, তোমার বন্ধুর দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া? হ্যাঁ, জয়কে পিটাতে। এক ছেলেকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছিল। আমরা কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারবো, অথচ সে আমাদের কথা না মেনেই দেশে ফিরেছে। ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠাইছে। টানা 3 মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল। ওই ছেলের অপরাধ ছিল আমার বোনের সঙ্গে কথা বলতে চেয়েছিল। কথা তো বলতেই পারেনি, উল্টো হাত পা ভাঙল। অথচ 3 মাস হলো বনুরা 2টা ছেলের সঙ্গে চলাফেরা করে, কথা বলে, এদিকে তার কোনো হুঁশ নেই। এ কোনোভাবেই আমার ভাই হতে পারে না। রাকিব মৃদু হেসে বলল, এই বিষয় নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি, কিন্তু ওর মাথায় কি ঘুরতেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে অফিসে আসে, নিজের মতো কাজ করে, কাজ শেষ হলে চলে যায়। এমনিতেই তো কোনো কথাই বলে না, কোনো কিছু 10 বার জিজ্ঞেস করলে উত্তর দেয় না। তানভীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে। ভাইয়ার এমন আচরণ আমায় খুব ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি, সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবিরের ভ্রু কুঁচকে আসে, 2 ভ্রুর মাঝে কয়েক স্তর ভাঁজ পড়ে। গুরুগম্ভীর কণ্ঠে বলে, কিসব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানভীর পুনরায় উচ্চস্বরে বলে, কেন থামব? আমি কি এমন বাজে কথা বলেছি? তুমি বেশ কিছুদিন যাবৎ আমার বোনকে ইগনোর করতেছো। কি ভাবছো আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না। নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করনি। একটা সময় পর্যন্ত যেই আবির ভাইয়া বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, সেই এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকেও তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো? নাকি তোমার জীবনে কোনো রমণীর আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানভীর কথা সম্পূর্ণ করার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, আমার লোচনে দেখা ভয়ঙ্কর সুন্দরী হলো আমার মেঘ। এই তল্লাটে 1,00,000 কোটি সুশ্রীদের ভিড়েও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতেই আটকাবে। নিষ্ঠুর পৃথিবীতে তার মোহাচ্ছন্নতা ব্যতীত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র এখনও আবিষ্কৃত হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শোন। তোর বোনই আমার জীবনের একমাত্র রমণী, যার আগে বা পরে ভুল ক্রমেও কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না। তোর বোন ছিল, আছে, আর সারা জীবন পাশে থেকে এই আবিরের উপর তার কর্তৃত্ব চালাবে। এক আবিরের প্রাণ এক মেঘেতে নিবদ্ধ। যদি তাই হয়, তবে আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কেউ অবহেলা করবে এটা আমি সহ্য করব না। সে যদি সাজ্জাদুল খান আবির হয়, তাও আই ডোন্ট কেয়ার। আবির ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তানভীর যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে আবির খুব ভালোভাবেই বুঝতে পারছে, তাই এভাবে চেয়ে আছে। ভাই হিসেবে কি আমি চাইবো না যে আমার বোন সবসময় হাসি খুশি থাকুক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোর বোনই দায়ী। ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি। ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি, শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায়ই 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। তোর বোন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলেছি যতক্ষণই সময় লাগুক না কেন
উনি যেন অপেক্ষা করেন। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না? যেখানে তোর বোনের ঠোঁটে হাসি না থাকলেই আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়, যার হাসিতে আবির বাঁচে তার হাসি না দেখে আবির বাঁচবে কেমন করে? কি হয়েছে? মাইশা আপুর বিয়ের সময় তুই না করা সত্ত্বেও আমি জোর করে ওকে নিয়ে আসছিলাম, যাতে মালা তোর বোনের মাথায় আজেবাজে কথা না ঢোকাতে পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলেছিলাম। তোর বোনের হাতের মেহেদি নষ্ট করেছি, মন খারাপ করেছিল। ভাবলাম মেহেদি মোছার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো, অথচ তোর বোনের অপেক্ষা করার ধৈর্য হয়নি, বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যাও ভেবেছিলাম ওকে বোঝাবো, ওর আচরণে কথা বলতে ইচ্ছেই হয়নি। তারপর আরেকদিন ফেসবুকে ঢুকতেই তোর বোনের পোস্ট সামনে আসছে, সেখানে তামিম আর মিনহাজদের উল্টাপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে? একবার ভাবার প্রয়োজন বোধ করেনি? ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কি যেন বলতে এসেছিল, আমি এক প্রকার রাগেই কথা বলেছিলাম, এতে তোর বোন রেগে গেছে। এরপর রাতে তোদের বাপ ছেলের কথোপকথন শুনে আমার মেজাজ আরও খারাপ হয়েছিল। তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুরবাড়ির সুখের কথা বলেছিলেন তা সহ্য করতে পারিনি, তাই চলে এসেছিলাম। 5 দিন থাকলে কাজ মোটামুটি গোছাতে পারতাম। নতুন বছর শুরু হচ্ছে, ভেবেছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নিব, কিন্তু 10টার দিকে দেখি তোর বোন অনেকগুলো কল দিয়েছে। কল ব্যাক করতেই শুনি কান্না করতেছে। কিসের কাজ কিসের কি সব ফেলে বাসায় গিয়েছি। তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিয়েছে। দুর্ভাগ্যক্রমে তোর বোন সেই সব কল দেখে ফেলেছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলেই রাগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলেছিলাম আমার রোম্যান্টিক মুডের 14টা বাজাতে? তাহলে কার দোষ? আর মালার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? বিয়ের দিন তো তুই সামনে ছিলি, যা যা ঘটেছে সবটাই তো স্বচক্ষে দেখা। এখন মালার যদি লজ্জা না থাকে তো আমি কি করব? মালা কেন কল দিয়েছিল? জানি না, কথা হয়নি। ফোনটা দাও। আমার ফোন? হ্যাঁ। কেন? তুমি যা বলছো তা সত্যি কিনা দেখি। মানে? তুইও কি তোর বোনের মতো আমায় অবিশ্বাস করিস? বিশ্বাস অবিশ্বাস কিছু না। আমার বোন যতদিন তোমার ওপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকেই সেই দায়িত্ব পালন করতে হবে। যদি একটু এদিক সেদিক পাই তাহলে বনুকে দিব না। আবির ফোন বের করে তানবীরের সামনে টেবিলে রেখে রাগী স্বরে বলল, নে ফোন, যা পরীক্ষা করার কর, কিন্তু বারবার তোর বোনকে টেনে আমায় থ্রেট দিবি না। তোর বোন আমার মানে আমারই, বেশি করলে ওরে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানভীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া। তানভীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসল। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই প্লিজ, একটা ফাইল ছাড়া যা দেখার দেখ। তানভীর ঠাট্টা স্বরে বলল, কেন, কি আছে ফাইলে? দেখতে হচ্ছে তো। তোর বোনের আর আমার ছবি, যা দেখে আয়। ছবি দেখে লজ্জায় পড়লে আমি দায়ী না। তানভীর 1 মিনিটেই ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, বনুর সাথে কথা বলো। আবির ফোনের স্ক্রিনে তাকাতেই নাম ভেসে উঠেছে, হৃদয় হরণী। কয়েক সেকেন্ড হয়ে গেছে কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানভীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। এভাবে মেঘকে কল দেওয়ায় খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করল, কি করছিস? মেঘের রাগান্বিত কণ্ঠের জবাব, ঘাস কাটি। মানে? শুয়ে আছি। খেয়েছিস? ভাইয়া ট্রিট দিয়েছে, জানেন না? জানি। তাহলে জিজ্ঞেস করছেন কেন? এমনি। কল দিয়েছেন কেন? দিতে পারি না। অবশ্যই পারেন, কিন্তু আমায় কল দিতে হবে না। রাখছি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, দেখছিস, এই জন্যই কথা বলি না। ও যে ছেলেদের সাথে মিশছে ঘুরছে সেদিকে সমস্যা নেই, আমায় কেন মালা কল দিয়েছে এই জিদে এখনও এমন করতেছে। এই হলো মেয়ে জাতি। নিজের বেলা 16 আনার 16 আনাই লাগবে, আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক। তানভীর আর রাকিব দুজনেই সশব্দে হাসছে। দু ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল।
দু ভাই রাগারাগি করবে, একটু পরেই মিলে যাবে, এটা অনেক পুরনো ঘটনা। অনেকক্ষণ আগেই কফি আর নাস্তা নিয়ে এসেছে। মালাটাও রাকিবকে দিয়ে গিয়েছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালা পাশেই রেখে দিয়েছিল। তানভীরের মেজাজ এখন অনেকটাই শান্ত। সে আপন মনে কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করল, তুই এখানে কেন আসছিলি বলতো? তামিমকে মারতে দেইনি এজন্য? অথচ 1 ঘন্টা যাবত তোর বোনকে নিয়ে ঝগড়া করছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ উঠেছে মানে চিল্লাতেই হবে। তানভীর ভারী কণ্ঠে পুনরায় হুঙ্কার দিল, তুমি অনুমতি দিলে ওই ছেলেকে এখনই মাটিতে কূপে রেখে আসব। তাতে কি লাভ হবে শুনি? আমি পুরো ঘটনাই জানি, তুই যা বলেছিস সেটাও বুঝেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোর ওনার ব্যাপারে যতটুকু তথ্য পেয়েছি, উনি খুব বাস্তববাদী একজন মানুষ আর খুব স্ট্রিক্ট। তোর বোন জেদি ঠিক আছে, তবে আমি তাকে সামলানোর ক্ষমতা রাখি, কিন্তু তোর যা অবস্থা, রাগ উঠলে লজিক বেলজিক যেভাবে একাকার করে ফেলিস। থাক, আর কিছু বললাম না, এখন মূল ঘটনায় আসি। তোর ওনাকে তামিম প্রপোজ করেছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো, তাহলে উনি মুখের উপরই রিজেক্ট করতে পারত না। সময় নিত, ভাবত, পরে ইনিয়ে বিনিয়ে না করত। এখন এই ঝামেলাবিহীন ঘটনায় তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পিটাইলি। এতে আর কিছু হোক বা না হোক, বন্যার সামনে তোর ইমেজটা নষ্ট হবে। তুই রাজনীতি করিস, এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু, আর এভাবে মারপিট করলে অবশ্যই বন্যার কানে কথা যাবে। তোর প্রতি তার নেগেটিভ চিন্তাভাবনা আরও বেড়ে যাবে। এখন তো কথা বলে, পরে দেখবি তোকে দেখলে কথাও বলবে না। তখন প্রপোজ করতে গেলে জীবনেও অ্যাকসেপ্ট করবে না, বরং সম্পর্ক আরও নষ্ট হবে। আমি চাই না তুই একই ধাক্কা দুবার খাস। প্রথমবার তোর ভুল ছিল না, তবুও কষ্টটা তুই বেশি পেয়েছিস। এত বছর পর নতুন করে কারো প্রতি ইমোশন এসেছে, ইমোশনটা ধরে রাখিস। ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্তত পক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে, তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না প্লিজ। তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনের খুশি দেখতে চাই। ভুলে যাস না আমরা সবাই এক মায়ার বন্ধনে আবদ্ধ। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তোর কিছু হলে তেমন তোর বোন কষ্ট পাবে, আর তোর বোনের কিছু হলে তো আমি শেষ হয়ে যাব।